নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কর্ণ সুবর্ণর কড়ির শেষ গল্প কর্ণ সুবর্ণর কড়ি, তার তৃতীয় তথা শেষ অংশ। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। শুরু করি। 9। শ্বেততারা তো সেদিন আর স্নানে গেল না। কাশ্যপও ফিরে এসেছিল তার কক্ষে। গত কদিনের মতোই বিকাল হতেই মেঘে ঢাকতে শুরু করল আকাশ। তারপর সন্ধ্যার আগেই বৃষ্টি শুরু হলো। বরুণদেব যেন ঠিকই করে ফেলেছেন, বণিক রৈবতকের ময়ূরপঙ্খীকে ভাসিয়ে তুলবেনি। এমন বর্ষণ কোনো দিন দেখেনি কেউ। আকাশ যেন ভেঙে পড়ছে, আর তার সঙ্গে বাতাসের ঝাপটা। প্রদীপ জ্বালানো যাচ্ছে না। অন্ধকারে নিমজ্জিত শ্বেততারার জুয়ার আড্ডাতে সেদিনও একজনও জুয়ারি এলো না। শ্বেততারাও নিজের কক্ষ ত্যাগ করল না। রাতে বিছানাতে শুয়ে আগের দিনের মতোই কাশ্যপের মনে পড়তে লাগল শ্বেততারার উন্মুক্ত উরু, নদী তীরে সিক্ত বস্ত্রের আড়াল থেকে প্রস্ফুটিত স্তনবৃন্তের কথা। বেশ কয়েক বছর হয়ে গেল শ্বেততারার প্রাসাদে কাটিয়েছে কাশ্যপ, কিন্তু এতদিন শ্বেততারার শরীরের প্রতি এমন তীব্র আকর্ষণ অনুভব করেনি কাশ্যপ। শ্বেততারার শরীর পাবার জন্য যেন পাগল হয়ে যাচ্ছে সে। যাই হোক, সারা রাত কখনো জেগে কখনো তন্দ্রাচ্ছন্নভাবে শ্বেততারার শরীরের কথা ভেবে কাটিয়ে দিল কাশ্যপ। ভোরের আলো ফুটল এক সময়। তবে কাশ্যপ তার কক্ষ ত্যাগ করল আরও বেশ কিছু সময় পর। আগের দিনের মতোই বাটিকার বাইরে গিয়ে সে দাঁড়ালো সূর্যের উত্তাপ গ্রহণের জন্য। কুক্কুটের জুয়া খেলতে আসার অভিসন্ধির ব্যাপারে ভাবতে শুরু করল কাশ্যপ। তার ওপরও নিশ্চয়ই কুক্কুটের ক্রোধ আছে। সে তো তারা কুক্কুটকে বিতাড়িত করে কাশ্যপকেই স্থলাভিষিক্ত করেছিল তার জায়গাতে। কাশ্যপের ওপরও কোনো দুর্যোগ নেমে আসবে না তো? কর্ণ সুবর্ণতে পদার্পণ করার পর শ্বেততারার এ প্রাসাদেরই অঙ্গ হয়ে গেছে কাশ্যপ। শ্বেততারার ওপর যদি সত্যি কোনো দুর্যোগ নামে, তবে কাশ্যপের ওপর সেই দুর্যোগ নেমে আসবে। নানা কথা ভাবছিল কাশ্যপ। আগের দিনের মতোই হঠাৎ সে দেখতে পেল নদীর দিক থেকে রৈবতক আসছে। তার চোখ মুখ বেশ উজ্জ্বল। দেউড়ির ভিতর প্রবেশ করার আগে একটু দাঁড়িয়ে সে কাশ্যপকে বলল, যাক, ব্রাহ্মণের বলা কথা শেষ পর্যন্ত ফলেছে। ময়ূরপঙ্খী ভেসে উঠেছে, কোনো চিন্তা নেই। পাল তুলে নোঙর ওঠালেই তরতর করে নাও ভেসে যাবে। কাশ্যপ তার কথা শুনে বলল, আপনার যাত্রা যেন শুভ হয়। বেশ কিছুক্ষণ দেউড়ির বাইরে দাঁড়িয়ে রৌদ্র কিরণ গায়ে মেখে কক্ষে ফিরে এলো কাশ্যপ। কাশ্যপের এদিন আর শ্বেততারার কাছে দৈনন্দিন হিসাব বোঝাবার প্রয়োজন ছিল না, কিন্তু দ্বীপ্রহরে একজন খবর দিল শ্বেততারা তাকে ডাকছে। কাশ্যপ মৃদু বিস্মিত হয়ে শ্বেততারার কক্ষের সামনে গিয়ে হাজির হয়ে দেখল দুয়ারের সামনেই শ্বেততারা দাঁড়িয়ে আছে। আজও সে নদীতে যায়নি। কাশ্যপকে তার কক্ষের ভেতর প্রবেশ করিয়ে ভিতর থেকে খিল তুলে দিল শ্বেততারা। মুখোমুখি বসল শ্বেততারা ও কাশ্যপ। শ্বেততারা কিছু সময় কাশ্যপের দিকে তাকিয়ে থাকার পর বলল, শোনো কাশ্যপ, কুক্কুটের মনে যে একটা দুরভিসন্ধি আছে সে ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমার ওপর তার প্রচণ্ড ক্রোধ আছে। একসঙ্গে খেলতে বসলে বিপত্তি ঘটতে পারে। আবার রাজা সেনের নির্দেশ অমান্য করলে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে। এই বলে থামল শ্বেততারা। কাশ্যপ বলল, তবে কি করবে তুমি? একটু চুপ করে থেকে কাশ্যপের কথার জবাবে শ্বেততারা বলল, আমি চাই আমার হয়ে কুক্কুটের সঙ্গে তুমি কড়ির জুয়া খেলতে বসবে। আমি খেলবো? বিস্মিতভাবে বলে উঠল কাশ্যপ। শ্বেততারা শান্তভাবে বলল, হ্যাঁ, তুমি। ইতিমধ্যে এ কয় বছরে কড়ির জুয়াতে বেশ পটু হয়ে উঠেছ তুমি। তাছাড়া আমার কড়ি আমি দিয়ে যাব তোমাকে।
আমার খেলার কক্ষে বসে আমার কড়ি দিয়ে কুক্কুটের সঙ্গে খেলবে তুমি? এ কড়ি কোনো দিন হারে না। শুধু তুমি যখন খেলবে তখন কালো কড়ি নিয়ে খেলবে, বিপক্ষকে সাদা কড়ি দেবে। কাশ্যপ তার কথা শুনে আরও বিস্মিত হয়ে বলল, তোমার কড়ি আমাকে দেবে? কড়ি দিয়ে তুমি কোথায় যাবে? শ্বেততারা বলল, আমি প্রাসাদ ছেড়ে আশ্রয় নেব বণিক রৈবতকের ময়ূরপঙ্খীতে। এ প্রাসাদ থেকে নদীর তীর পর্যন্ত একটা ভূগর্ভস্থ সুড়ঙ্গ আছে। খেলা শুরু করার পূর্ব মুহূর্তে সুড়ঙ্গ পথে আমি নদী তীরে পৌঁছে নাওয়ে গিয়ে উঠব। খেলা শেষে যদি তুমি জয়ী হও তখন পরিস্থিতি বুঝে ওই সুড়ঙ্গ পথে গিয়ে আমার সঙ্গে মিলিত হবে। আর যদি কোনো কারণে পরাজিত হও তবে কুক্কুটের হাতে প্রাসাদ তুলে দিয়ে ও পথেই আমার সঙ্গে মিলিত হবে। আমার সঙ্গে বণিকের পরামর্শ হয়েছে, সে আমাদের কর্ণ সুবর্ণর সীমানার বাইরে কোনো নিরাপদ বন্দরে পৌঁছে দেবে। কাশ্যপ বলল, কিন্তু এমনও তো হতে পারে যে জুয়াতে আমার হার বা জিত যাই হোক না কেন কুক্কুট আমাকে বন্দি করল বা হত্যা করল। শ্বেততারা বলল, আমার ধারণা প্রাসাদ হস্তগত করার পরই কুক্কুট প্রথমেই খুঁজে দেখার চেষ্টা করবে কোথায় কি ধনসম্পদ আছে। সে লোভী। কুক্কুট চেষ্টা করবে তার একটা অংশ প্রভু সেনের হাতে তুলে না দিয়ে আলাদা করে সরিয়ে ফেলার। তবে সেসব সে পাবে না, তার আগেই আমি সেসব সরিয়ে ফেলব বণিকের ময়ূরপঙ্খীতে। তবে তোমার আশঙ্কাও আমি উড়িয়ে দিচ্ছি না, সেটুকু ঝুঁকি অবশ্য তোমাকে নিতে হবে। কিন্তু মনে রেখো, যদি তুমি কুক্কুটের সঙ্গে জুয়া খেলাতে অংশ নাও, ফলাফল যাই হোক না কেন আমার কাছে ফিরে গেলে তুমি যা পুরস্কার পাবে তা এই কর্ণ সুবর্ণর বহু ধনাঢ্য মানুষ কামনা করেই পায়নি। স্বয়ং রাজা সেনও পাবেন না। কি পুরস্কার? জানতে চাইল কাশ্যপ। একটু চুপ করে থেকে কাশ্যপকে চমকে দিয়ে শ্বেততারা বলল, আমার এই শরীর। কাশ্যপ যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সে বলে উঠল, আবার বলো, কি বললে তুমি? শ্বেততারা বলল, তুমি ঠিকই শুনেছ। আমি জানি তুমি প্রবলভাবে কামনা করো আমাকে। তোমার চোখের দৃষ্টি বলে দেয় সে কথা। আমার অনুরোধ রক্ষা করলে এ শরীর তুমি পাবে। এমন হতে পারে যে কুক্কুট পরাজিত হবার পর রাজা সেন এ পরাজয় মেনে নিলেন। আমরা আবার এই প্রাসাদে ফিরে এলাম, জুয়ার আড্ডা আবার চালু হলো। তবে সেক্ষেত্রে এ প্রাসাদ ও আয়ের অর্ধাংশ তোমার হবে। ভেবে দেখো কাশ্যপ, তোমার মতো একজন ব্রাহ্মণের পক্ষে এত সব পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এত কিছু পাওয়ার জন্য একটা ঝুঁকি তুমি নিতে পারবে না কাশ্যপ? একদিন তো তুমি এর থেকে বড় ঝুঁকি নিয়ে ভাগীরথীর ঘূর্ণি থেকে আমাকে বাঁচাবার জন্য জলে ঝাঁপ দিয়েছিলে। শ্বেততারার প্রাসাদের অংশীদার হওয়াটা কাশ্যপের কাছে বড় ব্যাপার ছিল না। অর্থ সম্পদের ওপর বড় একটা লোভ কাশ্যপের কোনোদিনই তেমন ছিল না। কিন্তু শ্বেততারার শরীর, যে শরীরকে দিন রাত কামনা করে চলেছে কাশ্যপ, যে শরীর বসে আছে তার সামনে, একটা ঝুঁকি নিলেই কাশ্যপ স্পর্শ করতে পারবে সে শরীরকে। শেষ পর্যন্ত আর শ্বেততারার এ আহ্বান অস্বীকার করতে পারল না কাশ্যপ। তার উদগ্র কামনা তাকে দিয়ে বলিয়ে নিল, হ্যাঁ, আমি কুক্কুটের সঙ্গে জুয়া খেলতে বসব। কথাটা শুনে হাসি ফুটে উঠল শ্বেততারার মুখে। সে বলল, আমি জানতাম তুমি আমার প্রস্তাবে সম্মত হবে। কথা রাখবো আমি। এখন আমাদের বেশ কিছু জরুরি কাজ করতে হবে। তার জন্য প্রাসাদ থেকে আজই সবাইকে সরিয়ে দেওয়া প্রয়োজন। বৃষ্টি হোক বা না হোক, আজ আর কাল জুয়ার আড্ডা বসবে না। তোমাকে আমি প্রথমে সুড়ঙ্গটা দেখাই। এ কথা বলার পর দরজার খিল খুলে দিল শ্বেততারা। কাশ্যপকে নিয়ে বাইরে বেরিয়ে গিয়ে উপস্থিত হলো ঠিক এই স্থানে, অর্থাৎ শ্বেততারা যে কক্ষে বসে জুয়া খেলত
সেই বিরাট কক্ষের ঠিক মাঝখানে মেঝেতে খোদাই করা শ্বেততারার এই জুয়ার ছক। শ্বেততারা কাশ্যপকে দেখালো সুড়ঙ্গতে প্রবেশ করার গোপন পথ। এ দেখে বেশ অবাক হলো কাশ্যপ। বহুবার শ্বেততারার জুয়া খেলার এ কক্ষে প্রবেশ করেছে কাশ্যপ, কিন্তু সে কোনো দিন ভাবতেই পারেনি এ কক্ষে এভাবে একটা সুড়ঙ্গ থাকতে পারে। সেই গুপ্ত পথটা দেখাবার পর শ্বেততারা বলল, খেলাতে যদি কুক্কুর জয়লাভ করে তবে সে নিশ্চয়ই প্রথমে আমার শয়ন কক্ষের দিকে ছুটবে আমার সিন্দুক লুট করার জন্য। সেই সুযোগটাই পালাবার জন্য কাজে লাগাবে তুমি। খেলার পরিণাম যাই হোক না কেন, তুমি কুক্কুটকে এ কক্ষ ছেড়ে যাবার জন্য বাধ্য করবে। আর কুক্কুট যদি এ কক্ষে তোমাকে বন্ধ করে রেখে আমার শয়নকক্ষ বা প্রাসাদের অন্যত্র ধনরত্নের সন্ধানে যায়, তবে পালানোর ব্যাপারটা আরও সহজ হবে তোমার পক্ষে। সুড়ঙ্গ পথটা দেখে আর শ্বেততারার কথা শুনে কাশ্যপের মনে হলো পালানোর ব্যাপারটা যতটা কঠিন বলে মনে হচ্ছিল হয়তো তা নয়। মনের শঙ্কা অনেকটাই দূর হয়ে গেল কাশ্যপের। 10. কাশ্যপকে সুড়ঙ্গ দেখাবার পর সে কক্ষ থেকে বাইরে বেরিয়ে অন্য কাজের জন্য প্রস্তুতি শুরু করল শ্বেততারা। প্রথমে সে তার প্রাসাদের সবাইকে এক জায়গায় ডেকে তাদের পাওনা মিটিয়ে জানিয়ে দিল বিশেষ কারণবশত তাদের সূর্যাস্তের পূর্বেই প্রাসাদ ত্যাগ করে অন্যত্র চলে যেতে হবে। 3 দিন পর তারা যেন আবার প্রাসাদে আসে। আপাতত জুয়ার আড্ডা বন্ধ থাকবে। ব্যাপারটা শুনে তারা বিস্মিত হলেও শ্বেততারাকে তার কারণ জিজ্ঞেস করার সাহস পেল না। অনেকে আবার আনন্দিতও হলো, কারণ ছুটি বিশেষ মেলে না তাদের। শুধু একজন লোককে দেউড়ির বাইরে মোতায়েন করা হলো জুয়ারিদের সেই সংবাদ জানানোর জন্য। বিকালের মধ্যেই শ্বেততারার প্রাসাদ ফাঁকা হয়ে গেল। নিজের হাতে সদর দরজা বন্ধ করল শ্বেততারা। এরপর প্রথম যে কাজটা শ্বেততারা করল তা হলো কাশ্যপকে ডেকে তার হাতে সে তার কড়ির ভাণ্ড তুলে দিল। ভাণ্ডটা হাতে নিয়ে বেশ রোমাঞ্চ অনুভব করল কাশ্যপ। এই সেই কড়ি। লোকে বলে এ কড়ি নাকি মন্ত্রপুত। এ কড়ি নিয়ে খেলতে বসলে কেউ কোনো দিন হারে না। শুধু নিজের দিকে রাখতে হয় কালো কড়ি। শ্বেততারার এই কড়ির ঘটি তো তার যাবতীয় সম্পদের আধার। মার্তণ্ডর এ কথা শুনে মানববাবু হেসে বললেন, ও, এজন্য আপনি আমাকে সাদা কড়ি দিয়ে নিজে কালো কড়ি খেলছেন বুঝি? মার্তণ্ড মৃদু হেসে বললেন, হয়তো তাই। জিততে কে না চায়? আমি দেখতে চাই 1000 বছর পরও শ্বেততারার কড়ির সে অদ্ভুত ক্ষমতা আছে কিনা। মানববাবুর কথার জবাব দিয়ে মার্তণ্ড আবার ফিরে গেলেন তার কাহিনীতে। কাশ্যপের কাছে কড়ি ভাণ্ড সমর্পণ করে শ্বেততারা শুরু করল তার আসল কাজ। বণিক রৈবতককেও ডেকে আনা হলো। কাশ্যপ আর রৈবতককে সঙ্গে নিয়ে প্রাসাদের নানান গুপ্তস্থান থেকে নানা স্বর্ণালঙ্কার, হীরা জহরত, দুর্মূল্য রত্ন উদ্ধার করে এক কক্ষে জমা করতে লাগল শ্বেততারা। তার এই সম্পদ দেখে কাশ্যপ, এমনকি ধনাঢ্য রৈবতকও প্রচণ্ড বিস্মিত হয়ে গেল। এত সম্পদ রৈবতক নিজেও কোনোদিন চাক্ষুষ করেনি। জুয়ার আড্ডা থেকে সংগৃহীত শ্বেততারার সারা জীবনের সম্পদ। অলঙ্কারগুলো এক জায়গাতে জড়ো করার প্রথমে তাদের গা থেকে দুর্মূল্য পাথরগুলো আলাদা করে একটা থলেতে রাখা হলো। এরপর একটা বিশেষ পাত্র আনলো শ্বেততারা। তার মধ্যে রয়েছে ভীষণ অম্ল, যার স্পর্শে সোনা, রূপা, লোহা যে কোনো ধাতু গলে যায়। কোনো মানুষের মাথায় যদি সেই ভীষণ অম্ল 1 ফোঁটা দেওয়া যায় তবে তা তার দেহ ফুঁড়ে মাটিতে পৌঁছে যাবে, এমনই তার তেজ। সোনা গলাবার পদ্ধতি জানা ছিল শ্বেততারার। বাইরে ততক্ষণে অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সঙ্গী দুজনকে নিয়ে সোনা গলাতে বসল শ্বেততারা। কাজ শেষ হতে হতে মধ্যরাত হয়ে গেল। বেশ কয়েকটা স্বর্ণ গোলক তৈরি হলো। সেগুলোকেও আবার অন্য একটা থলের মধ্যে রাখা হলো। পরদিন ভোরে সেগুলো রেখে আসা হবে ময়ূরপঙ্খীতে।
কাজ মেটার পর যে যার শয়নকক্ষে ফিরে গেল তারা। কাশ্যপ শয়ন করল ঠিকই, কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। উত্তেজনা চেপে ধরল তাকে। পরদিন কুক্কুটের সঙ্গে কড়ির জুয়াতে কি হবে? শেষ পর্যন্ত সে তো তার আর শরীর পাবে তো? বিছানাতে শুয়ে উত্তেজনাতে ছটফট করতে লাগলো কাশ্যপ। একসময় তার মনে হলো বাইরে গিয়ে একটু পায়চারি করে এলে হয়তোবা তার উত্তেজনা কিছুটা প্রশমিত হবে। এই ভেবে শয্যা ত্যাগ করে বাইরে বেরিয়ে এলো কাশ্যপ। নিঝুম রাত্রি, নিস্তব্ধ প্রাসাদ। হাঁটতে হাঁটতে একসময় বণিক রৈবতকের অতিথিশালার কাছাকাছি নিজের অজান্তেই পৌঁছে গেল কাশ্যপ। হঠাৎ সে দেখতে পেল একটা ছায়া মূর্তি আসছে, সে তো তার আর শয়নকক্ষের দিক থেকেই। হ্যাঁ, সে তো তারাই। সে তো তারা কোথায় যাচ্ছে? কাশ্যপ একটা থামের আড়ালে এসে দাঁড়ালো। সে তো তারা কাশ্যপকে অন্ধকারে খেয়াল করল না। সে এসে সোজা প্রবেশ করল রৈবতকের কক্ষে। অস্পষ্ট একটা শব্দ হলো, আর সে শব্দ শুনে কাশ্যপ বুঝতে পারল কক্ষে প্রবেশ করে দৌড় বন্ধ করে দিল সে তো তারা। কিন্তু এত রাতে সে তো তারা বণিকের কক্ষে প্রবেশ করে দ্বার বন্ধ করল কেন? তবে কি সে তো তারা বণিকের সঙ্গে সম্ভোগে লিপ্ত হতে এসেছে, নাকি কোনো গোপন শলা করতে এসেছে? প্রাসাদে তো এই মুহূর্তে তারা তিনজন ছাড়া অন্য কেউ নেই। দ্বার বন্ধ করার অর্থ কি তবে কাশ্যপের থেকে নিজেদের গোপন করা? ব্যাপারটা দেখে প্রচণ্ড কৌতূহল জেগে উঠল কাশ্যপের মনে। মার্জারের মতো নিঃশব্দে লঘু পায়ে গিয়ে উপস্থিত হল সেই কক্ষের সামনে। তারপর কান পাতল বন্ধ দরজার কপাটে। সে শুনতে পেল সে তো তারা আর বণিকের কথোপকথন। বণিক রৈবতক বলছে, তোমার ওই অমূল্য কড়িগুলো তুমি কেন কাশ্যপের হাতে তুলে দিলে? ধরো যদি কুক্কুট ওই কড়ি কেড়ে নেয় কাশ্যপের থেকে, ওই কড়ির ক্ষমতা নিশ্চয়ই কুক্কুট জানে, যদি সে চিনে ফেলে কড়িগুলো। রৈবতকের কথা শুনে সে তো তারা যেন মৃদু হাসল। তারপর বলল, প্রাণ থাকতে এ কড়ি আমি কাউকে কোনো দিন দেব না, দিতে পারবো না। ওই কড়িগুলো দিয়েই তো আমি সামান্য পর্ণকুটির থেকে এত বড় প্রাসাদ বানিয়েছি, এত সম্পদ সঞ্চয় করেছি যে তা নিয়ে এমন আরও 100 প্রাসাদ তৈরি করা যায়। কাশ্যপকে যে কড়ি আমি দিয়েছি তা আসল কড়ি নয়, হুবহু একই রকম দেখতে অন্য কড়ি। তবে কুক্কুটের কড়ি চেনার কথা নয়, ও কড়ি কোনো দিন তাকে দেখায়নি। বণিক বলল, তবে আসল কড়িগুলো কোথায়? সে তো তারা বলল, যথাস্থানেই আছে, আমার শয়নকক্ষে বৃষমূর্তির পটের আড়ালে কুলুঙ্গিতে। সে মূর্তিকে আমি নিত্য পুজো করি। কাল প্রাসাদ ত্যাগ করার সময় কুলুঙ্গি থেকে কড়ির ক্ষুদ্র থলেটা আমি বুকে করে নিয়ে যাব। কাশ্যপ আর কুক্কুটের খেলাতে কাশ্যপ যদি জয়লাভ করে, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে আবার এ প্রাসাদে ফিরে এসে আড্ডা চালু করব। আর পরিস্থিতি যদি অনুকূল না হয়, তবে তোমার সঙ্গে ভেসে গিয়ে ওই কড়িগুলো দিয়ে নতুনভাবে আবার জুয়ার আড্ডা খুলব। আমার ওই কড়ির দৌলতে ব্যবসা ফুলে ফেপে উঠতে বেশি সময় লাগবে না। এরপর আরও বেশ কিছু আলোচনা হলো তাদের মধ্যে। শেষ পর্যন্ত রৈবতক একসময় বলল, দেখা যাক কাল কি হয়। অযথা দুশ্চিন্তা করে বাকি রাতটা নষ্ট করার কোনো মানে হয় না। এসো আমরা রাতটা উপভোগ করি। সে তো তারা আর বণিকের কথোপকথন শোনার পর হতভম্ব হয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল কাশ্যপ। তারপর সে তার কর্তব্য ঠিক করে নিল। সারা রাত জেগেই কাটিয়ে দিল কাশ্যপ। সূর্যদেব উদয় হলেন একসময়। ভোর হল। শেষ রাতে বৃষ্টি থেমেছে। সূর্যের আলো ছড়িয়ে পড়ল প্রাচীন কর্ণ সুবর্ণ নগরীর ভাগীরথীর সন্নিকটে শ্বেততারার প্রাসাদের গায়ে। দিনের আলো ফোটার কিছুক্ষণের মধ্যে তারা তিনজন নদীর উদ্দেশ্যে রওনা হল শ্বেততারার সব সম্পদ নিয়ে। বণিক রৈবতক আর ফিরবে না
সে তার ময়ূরপঙ্খীতেই থেকে যাবে, তাই সেও তার সম্পদ সঙ্গে নিল। নদী তীরে পৌঁছল তারা। কদিনের তুমুল বর্ষণে প্রাণ ফিরে পেয়েছে ভাগীরথী। ভরা যৌবনবতী হয়ে উঠেছে সে। চর মুছে গিয়ে স্রোত প্রবাহিত হচ্ছে, স্রোতের তালে দুলছে ময়ূরপঙ্খী। পাল তোলারও হয়তো আর দরকার হবে না, নোঙর তুললেই বাঁধন হারা হয়ে ছুটে চলবে ময়ূরপঙ্খী। একজন লোক ছোট ডিঙি নিয়ে পাড়ে অপেক্ষা করছিল বণিক রৈবতকের জন্য। সেই ডিঙিতে চেপে তারা তিনজন গিয়ে উঠল বণিকের নাওতে। বেশ বড় ময়ূরপঙ্খী। রৈবতক তার সঙ্গীদের বলল, আজ রাতেই হয়তো যাত্রা শুরু করতে হবে, প্রস্তুতি শুরু করো। অধিকারীর নির্দেশ মতো তার অনুচররা কেউ পাল ঠিক করতে, দড়ি দড়া গোটানোর কাজে নেমে পড়ল। নাবিক শ্বেততারাকে তার সম্পদ সহ নিয়ে চলল তার শয়ন কক্ষের দিকে। সেখানে সিন্দুকের মধ্যে রাখা হবে স্বর্ণপিণ্ড, হীরা জহরত। তারা সেদিকে যাবার আগে কাশ্যপ বলল, আমি কোনোদিন ময়ূরপঙ্খীতে উঠিনি, ময়ূরপঙ্খীটা একবার ঘুরে দেখব। বণিক রৈবতক হেসে বলল, হ্যাঁ দেখো, আমার কোনো আপত্তি নেই। হয়তোবা সে মনে মনে হেসে বলেছিল, হ্যাঁ দেখে নাও, আর তো সুযোগ হবে না দেখার। বণিকের সম্মতি পেয়ে হয়তোবা মনে মনে হেসেছিল কাশ্যপও। সে তো তারাকে নিয়ে রৈবতক চলে গেল তার কক্ষের দিকে, আর কাশ্যপও ঘুরে বেড়াতে শুরু করল। ওপরটা দেখা হয়ে যাবার পর ময়ূরপঙ্খীর খোলে নেমে এলো কাশ্যপ। সেখানে আর কেউ নেই, ওপরে কাজে ব্যস্ত সবাই। বিশাল খোল, তার নিচের অংশটা অর্থাৎ জলের ওপর ভেসে থাকা অংশটা লৌহ চাদরে মোড়া। এই খোলেই পণ্য নিয়ে বাণিজ্যতে যায় ময়ূরপঙ্খী। এখনো বেশ কিছু পণ্য ঠাসা চটের বস্তা রাখা আছে লৌহ পাতে মোড়া মেঝেতে। তারই একটা বস্তা একবার সরালো কাশ্যপ। কিছুক্ষণের মধ্যে কাশ্যপ বস্তাটা আবার ঠিক করে রেখে খোল ছেড়ে উপরে উঠে এলো। সূর্য যখন মাথার উপর উঠল তখন শ্বেততারা নাবিকের কক্ষ থেকে বাইরে বেরিয়ে এলো। ডিঙিটা এরপর শ্বেততারা আর কাশ্যপকে নিয়ে পৌঁছে দিল পাড়ে। প্রাসাদে ফিরে এলো তারা দুজন। কথা বলে থামলেন মার্তণ্ড। গুড়গুড় শব্দ হচ্ছে, আকাশে মেঘ ডাকতে শুরু করেছে, চাঁদ যেন অস্পষ্ট হয়ে যাচ্ছে। মানববাবু বললেন, ও মশাই, এ যে বৃষ্টি নামবে দেখছি, উঠে পড়তে হবে যে। মার্তণ্ড বললেন, আর একটু দাঁড়ান, খেলা তো শেষের মুখে, আর আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে। কথাগুলো বলে মার্তণ্ড একটা চাল দিলেন, মানববাবুও চাল দিলেন। দ্রুত দুজনেই বেশ কয়েকটা চাল দিয়ে পরস্পরের একটা করে কড়ি গিললেন। ছকের ওপর রইল শুধু মানববাবুর একটা সাদা কড়ি আর মার্তণ্ডর একটা কালো কড়ি। হ্যাঁ, খেলার ফয়সালা হতে আর বেশি দেরি নেই। জুয়ার ছকের দিকে দৃষ্টি নিবদ্ধ দুজনেরই। শেষ কড়িটা খাবার জন্য চাল দিতে শুরু করলেন দুজনেই। আর তার সঙ্গে সঙ্গে মার্তণ্ড শুরু করলেন তার কাহিনীর অন্তিম অংশ। 11। প্রাসাদে ফিরে কাশ্যপ আর শ্বেততারা দুজনেই তাদের নিজেদের কক্ষে ফিরে গেল বিশ্রাম নেবার জন্য। কেউ কাউকে বুঝতে দিল না তাদের মনের ভাবনা। সময় এগিয়ে চলল বিকালের দিকে। এদিনও বিকালে বৃষ্টি নামল। সূর্য ডোবার কিছু আগে নিজেদের কক্ষ থেকে বাইরে বেরিয়ে মিলিত হল শ্বেততারা আর কাশ্যপ। তারা কুক্কুটের আগমনের প্রতীক্ষা করতে লাগল। ঠিক যখন অন্ধকার নামল তখন প্রত্যাশা মতোই দেউড়ির বাইরে শব্দ শোনা গেল। তারপর কে যেন ঘা দিল সদর দরজাতে। একটা মশাল নিয়ে গিয়ে সদর দরজা খুলল কাশ্যপ। তার পিছনে শ্বেততারা। তোরণের মুখে দাঁড়িয়ে আছে কুক্কুট, তার সঙ্গে আরো দুজন লোক। তাদের একজন তালপাতার ছত্র ধরে আছে কুক্কুটের মাথাতে। লোকগুলো সশস্ত্র, কোমরবন্ধ থেকে তলোয়ার ঝুলছে। সঙ্গীদের নিয়েই প্রাসাদে প্রবেশ করতে উদ্যত হল কুক্কুট। কিন্তু শ্বেততারা বলল, প্রভু সেনের পত্রে লেখা আছে শুধুমাত্র তুমি জুয়া খেলতে আসবে। তুমি নিশ্চয়ই জানো যে জুয়ারি ছাড়া অন্য কাউকে প্রাসাদে প্রবেশ করতে দেওয়া হয় না। শ্বেততারার কথা শুনে ধূর্ত কুক্কুটের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে বলল, আচ্ছা তাই হবে। ইশারাতে তার সঙ্গীদের থেমে যেতে বলে
একাই দেউড়ির ভিতর প্রবেশ করল কুক্কুট। এ সময় তার হাতে ধরা চর্মথলিটা বেজে ওঠাতে কাশ্যপ আর শ্বেততারা দুজনেই অনুমান করল বাজির সেই 100 রৌপ্য মুদ্রা সঙ্গে করেই এনেছে কুক্কুট। সে ভিতরে প্রবেশ করার পর ভিতর থেকে দেউড়ির খিল তুলে দিল কাশ্যপ। শ্বেততারা এরপর কুক্কুটকে বলল, শোনো কুক্কুট, তোমার সঙ্গে আমি জুয়া খেলতে বসবো না। তুমি যেমন প্রভু সেনের প্রতিনিধি হিসাবে খেলতে এসেছ, তেমনি আমার প্রতিনিধি হিসাবে খেলবে এই ব্রাহ্মণ কাশ্যপ। শ্বেততারার কথা শুনে কুক্কুট বিস্মিত হলো ঠিকই, কিন্তু সে প্রতিবাদ করল না, কারণ সে মনে করল কাশ্যপের সঙ্গে খেললে তার জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। কাশ্যপ তো শ্বেততারার কড়ি নিয়ে খেলবে না। গুণ নষ্ট হবার ভয়ে ও কড়ি কাউকে স্পর্শ করতে দেয় না শ্বেততারা। কাশ্যপের সঙ্গে খেলতে হবে শুনে মনে মনে খুশি হলো কুক্কুট। সে কাশ্যপের উদ্দেশ্যে বলল, হ্যাঁ চলো তবে খেলায় বসা যাক। শ্বেততারা কুক্কুটকে বলল, সামান্য সময় তুমি কাশ্যপের সঙ্গে এখানে অপেক্ষা করো, তারপর এসো। কক্ষের আলোগুলো আমি জ্বালিয়ে নিই, তারপর এসো। কথাগুলো বলে শ্বেততারা চলে গেল প্রাসাদের দিকে। কিছু সময়ের মধ্যেই কাশ্যপ কুক্কুটকে সঙ্গে নিয়ে হাজির হলো সেই কক্ষে। শ্বেততারা তখন সেখানে নেই। আলো জ্বালিয়ে সে এই কক্ষ থেকেই সুড়ঙ্গে অন্তর্হিত হয়েছে। নিচে নেমে সুড়ঙ্গর মুখটা আবার বন্ধ করে দেওয়া যায়। ওপর থেকে দেখে কেউ বুঝতেই পারে না সুড়ঙ্গের অবস্থান। দেওয়ালের গায়ে গোঁজা বেশ কয়েকটা মশালের আলোতে আলোকিত কক্ষ। তার ঠিক মাঝখানে মেঝেতে খোদিত শ্বেততারার এই জুয়ার ছক। তার দুপাশে দুটো রেশমের আসন পাতা। কড়ির ঘরটাও রাখা আছে সেখানে। কাশ্যপ আগেই সেটা সেখানে এনে রেখেছিল। আর দেরি না করে কাশ্যপ আর কুক্কুট ছকের দুপাশে আসন গ্রহণ করল। হ্যাঁ, ঠিক এই ছকের দুপাশে যেমনভাবে রয়েছি আমরা। মুহূর্তের জন্য থামলেন মার্তণ্ড। মেঘ ডাকছে। মানববাবুর মনে হলো তার ঘাড়ে এক বিন্দু জল পড়ল। বৃষ্টি শুরু হলো বলে ছকের দিকে তাকিয়ে মার্তণ্ড আবার শুরু করলেন। খেলা শুরু হয়ে গেল কড়ি সাজিয়ে। সময় এগোতে লাগল। নির্জন প্রাসাদে এ কক্ষে বসে কড়ি খেলাতে নিমগ্ন হয়ে গেল কাশ্যপ আর কুক্কুট। খেলোয়াড় দুজনেই পাকা। খেলা প্রথমে স্বাভাবিক নিয়মে তার পক্ষতেই ছিল। হাসি ফুটে উঠছিল কুক্কুটের ধূর্ত ঠোঁটে। কিন্তু এরপরই খেলাটা যেন ঘুরতে শুরু করল। কালো কড়ি দিয়ে টপাটপ বেশ কয়েকটা কুক্কুটের সাদা কড়ি খেল কাশ্যপ। তার যেন কেমন মনে হতে লাগলো সে নিজে চাল দিচ্ছে না, কালো কড়িগুলোই তাকে দিয়ে চাল দেওয়াচ্ছে। কুক্কুটের সাদা কড়িগুলো শেষ হয়ে যেতে লাগলো। রাত্রির দ্বিতীয় প্রহরে যখন শেয়াল ডেকে উঠল, ঠিক সেই মুহূর্তে কুক্কুটের শেষ কড়িটা খেয়ে খেলা সাঙ্গ করল কাশ্যপ। বিস্মিত কুক্কুট বেশ কিছুক্ষণ হতভম্বের মতো চেয়ে রইল কাশ্যপের দিকে। কাশ্যপ ভেবেছিল এরপর এখনই হয়তো কুক্কুট ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে বসবে তাকে। কিন্তু কুক্কুট সেই মুহূর্তে তেমন কিছু করল না। মুদ্রার থলিটা সে কাশ্যপের দিকে ছুঁড়ে উঠে দাঁড়িয়ে বলল, সদর দরজা খুলবে চলো, আমি এবার ফিরব। কাশ্যপ কুক্কুটকে নিয়ে কক্ষ ত্যাগ করে সদর দরজাতে উপস্থিত হল। দরজা খোলার পর কুক্কুট তার অশ্বপৃষ্ঠে আরোহণ করে দ্রুত অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। কুক্কুট কি তবে পরাজয় স্বীকার করে নিল? কুক্কুট চলে যাবার পর দৌড় বন্ধ করে কাশ্যপ দ্রুত ফিরে এলো জুয়ার কক্ষে। কড়িগুলো ঘটে পুড়ে বাইরে বেরিয়ে প্রাসাদের দেওয়ালের গোপন একটা গহ্বরে সেগুলো রেখে আবার জুয়া খেলার কক্ষে ফিরে এলো। সুড়ঙ্গের মুখ সরিয়ে সুড়ঙ্গ পথে একটা মশাল হাতে নেমে সে রওনা হলো নদীর দিকে। সাথে সাথে সুড়ঙ্গ কদিন ধরে প্রবল বর্ষণের ফলে ওপরের জল চুইয়ে নামছে ছাদ আর দেওয়ালের গায়ে। ভিজে মাটিতে শ্বেততারার পদচিহ্ন দেখতে পেল সে। সেই পদচিহ্ন অনুসরণ করে কাশ্যপ একসময় নদী তটে উঠে এলো। কিন্তু বাইরে বেরিয়ে বেশ হতাশ হলো কাশ্যপ। বণিক রৈবতকের ময়ূরপঙ্খী সেখানে নেই। তার তো জলে দাঁড়িয়ে থাকার কথা। তবে কি ব্যাপারটা কারো চোখে ধরা পড়ে গিয়েছিল? জায়গাটা মেরামত করে ময়ূরপঙ্খী নদীতে ভেসে পড়েছে?
ব্রাহ্মণ মার্তণ্ডর কথা এ পর্যন্ত শুনে মানববাবু ছকের দিকে চোখ রেখেই বললেন, কোন ব্যাপারটা ধরা পড়ার কথা বলছেন? মার্তণ্ড বললেন, আগের দিন রাতে শ্বেততারা আর বণিক রৈবতকের কথা শুনে কাশ্যপ অনুমান করেছিল যে তাকে ফেলে শ্বেততারা আর রৈবতক চলে যেতে পারে। তাই ময়ূরপঙ্খীতে কাশ্যপ একটা কারসাজি করেছিল। শ্বেততারা আর রৈবতকের সঙ্গে ময়ূরপঙ্খীতে যাবার সময় গোপনে সে সঙ্গে করে নিয়ে গিয়েছিল ধাতু গলাবার সেই ভীষণ অম্ল। তার কয়েক ফোঁটা সে ঢেলে দিয়ে এসেছিল খোলের মেঝেতে। সে ভেবেছিল খোলের ছিদ্র দিয়ে ধীরে ধীরে জল প্রবেশ করে ভারী হয়ে আটকে যাবে ময়ূরপঙ্খী। ময়ূরপঙ্খী হয়তো ডুববে না, কিন্তু জলেও ভাসতে পারবে না। ময়ূরপঙ্খীটা দেখতে না পেয়ে বেশ হতাশ হলো কাশ্যপ। পরবর্তী কর্তব্য স্থির করে নিল সে। প্রাসাদে ফিরে গিয়ে পরিস্থিতি বিচার করে সে প্রাসাদেই রয়ে যাবে, অথবা কড়ির ঘট আর মুদ্রার থলি নিয়ে ওই সুড়ঙ্গ পথেই প্রাসাদ ছেড়ে পালাবে। এ কথা ভেবে নিয়ে আবার সে সুড়ঙ্গ পথে প্রবেশ করল। জল জমতে শুরু করেছে সুড়ঙ্গের মেঝেতে। সেই কর্দমাক্ত সুড়ঙ্গ অতিক্রম করে কাশ্যপ আবার এসে উপস্থিত হল শ্বেততারার প্রাসাদে। সুড়ঙ্গের মুখ সরিয়ে জুয়া খেলার কক্ষে উঠে এলো কাশ্যপ। কুক্কুটের মুদ্রার থলিটা সেখানেই ছিল। সেটা উঠিয়ে নিয়ে সে যখন বাইরে বেরিয়ে কড়ির ঘরটা আনতে যাচ্ছে, ঠিক সেই সময় মড়মড় করে সদর দরজা ভেঙে পড়ার আর অনেক লোকের হিংস্র চিৎকার শুনতে পেল। কুক্কুট তার দলবল নিয়ে হাজির। ব্যাপারটা বোঝা মাত্রই কাশ্যপ আবার সেই সুড়ঙ্গে ঢুকে পড়ল। তার মুখটাও সে টেনে দিল। ওপর থেকে ভেসে আসা নানা শব্দ শুনে কাশ্যপ অনুমান করতে পারল কুক্কুটের বাহিনী তছনছ করছে শ্বেততারার প্রাসাদ। একসময় কুক্কুট তেমন কিছু মূল্যবান জিনিস খুঁজে না পেয়ে, শ্বেততারা বা কাশ্যপকে না পেয়ে ছাদের কড়ি বর্গাতে আগুন ধরিয়ে দিল। কাশ্যপ সুড়ঙ্গ পথে পালাতে উদ্যত হল, কিন্তু তার আর পালানো হল না। কড়ি বর্গাতে আগুন লাগাতে হুড়মুড় করে ধসে পড়ল শ্বেততারার প্রাসাদ। আর সেই অভিঘাতে সুড়ঙ্গেরও একটা অংশ ধসে পড়ল। ওপর ও নিচে দুটো পথই বন্ধ হয়ে গেল। বাইরে বেরোতে পারল না কাশ্যপ। সেই বৃদ্ধ ব্রাহ্মণের কথাই সত্যি হল। যুগ যুগ ধরে এখানেই আটকে পড়ে রইল কাশ্যপ। তার আর মুক্তি ঘটল না। ধ্বংসস্তূপের আড়ালে চাপা পড়ে গেল কাশ্যপ আর ওই কড়িগুলো। এ কথা বলেই একটা মোক্ষম চালে মানববাবুর শেষ কড়িটা খেয়ে নিয়ে মার্তণ্ড উৎফুল্লভাবে বলে উঠল, আছে আছে, শ্বেততারার কড়ির গুণ 1000 বছর পরও নষ্ট হয়নি, তাই আমি জিতে গেলাম। মানববাবু বললেন, এ কড়িগুলো তো ঠিক সে অর্থে শ্বেততারার কড়ি নয়। শ্বেততারা তার কড়িগুলো সঙ্গে নিয়ে গিয়েছিল। মার্তণ্ড কড়িগুলো ঘটে ভরতে ভরতে বললেন, না, এগুলোই শ্বেততারার আসল কড়ি। শ্বেততারা তার কড়ি নিয়ে যেতে পারেনি। কুক্কুটের সঙ্গে খেলার আগের দিন রাতে শ্বেততারা আর রৈবতকের কথা শোনার পর কাশ্যপ আর একটা কাণ্ড করেছিল গোপনে। শ্বেততারা তাকে যে কড়িগুলো দিয়েছিল সেগুলো নিয়ে শ্বেততারার কক্ষে প্রবেশ করে শ্বেততারার থলি থেকে আসল কড়িগুলো নিয়ে সেখানে শ্বেততারার দেওয়া কড়িগুলো রেখে এসেছিল। পরদিন কুক্কুটের সঙ্গে শ্বেততারার আসল কড়িগুলো নিয়ে খেলতে বসার কারণেই জয়লাভ করেছিল কাশ্যপ। শ্বেততারা ময়ূরপঙ্খীতে উঠেছিল নকল কড়ি নিয়ে। সত্যিই বৃষ্টি পড়তে শুরু করলো এবার, তার সঙ্গে মেঘের গর্জন। কড়িগুলো ঘটে ভরে আর সেই প্রাচীন মুদ্রাটা নিয়ে উঠে দাঁড়ালেন মার্তণ্ড, উঠে দাঁড়ালেন মানববাবুও। ঘরের মতো আস্তানাটাতে গিয়ে ঢুকতে হবে, নইলে ভিজে যাবেন দুজনেই। মার্তণ্ডকে নিয়ে সেদিকে এগোতে এগোতে মানববাবু বললেন, বেশ লাগলো আপনার কথা। শ্বেততারার শেষ পর্যন্ত কি হয়েছিল? সে কি বণিক রৈবতকের সঙ্গে ঘর বেঁধেছিল? মার্তণ্ড বলল, না, সে বা বণিক কেউ আর কোথাও ফিরতে পারেনি। সেই ভীষণ অম্ল ছিদ্র করেছিল নামের তলদেশে। যে কোনো কারণেই হোক, তার ভিতর দিয়ে প্রথম অবস্থাতে তেমন জল প্রবেশ করেনি খোলে, কিন্তু ময়ূরপঙ্খী স্রোতে ভেসে পড়তেই হু হু করে জল প্রবেশ করে খোলে।
তারপর জলের চাপে খোল ফেটে যায়। প্রবল বর্ষণের মধ্যে কর্ণ সুবর্ণর সীমানা অতিক্রম করার আগেই শ্বেততারা আর রৈবতককে নিয়ে সলিল সমাধি ঘটে ময়ূরপঙ্খীর। মানববাবু বললেন, বেশ লাগলো আপনার কাহিনী, কিন্তু কোথা থেকে এ কাহিনী পাঠ করেছেন বলুন তো? উৎসটা জানতে পারলে ভবিষ্যতে আমার কাজের সুবিধা হতে পারে। প্রশ্নটা শুনে মার্তণ্ড দাঁড়িয়ে পড়ে বললেন, পড়ব বা শুনব কেন? এ তো আমারই জীবন কাহিনী। এই অদ্ভুত কথা শুনে মানববাবুও অবাক হয়ে বললেন, এ কথার মানে? আধো অন্ধকারে মার্তণ্ডর ঠোঁটের কোণে যেন একটা হাসি ফুটে উঠল। তিনি বললেন, হ্যাঁ, এ আমারই জীবন কথা। এ কাহিনীর কিছুই মিথ্যা নয়। আমার পুরো নাম মার্তণ্ড কাশ্যপ, আমার গোত্র হল কাশ্যপ। সে যুগে ব্রাহ্মণদের কর্ণসুবর্ণতে গোত্র ধরে সম্বোধন করা হতো। সেজন্যই আমিও আমার কথাতে কাশ্যপ শব্দটাই নাম হিসাবে ব্যবহার করেছিলাম। কথাটা শুনে মানববাবু বললেন, কি যা তা বলছেন? আপনার তামাক কাঠিতে কোনো মাদক মেশানো ছিল নাকি? চলুন তাড়াতাড়ি ঘরের ভেতর যাই, ভিজে যাচ্ছি। মার্তণ্ড এ কথার কোনো জবাব দিলেন না। হঠাৎই পিছন ফিরে চারপাশে তাকাতে তাকাতে বললেন, সে আসছে, সে তো তারা আবার 1000 বছর পর তার কড়ি ফেরত নিতে আসছে। আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি। মানববাবু অজান্তেই বলে ফেললেন, আপনি কি পাগল হয়ে গেছেন? কিন্তু ঠিক সেই সময় মার্তণ্ড আঙুল তুলে বলে উঠলেন, ওই তো, ওই যে সে তো তারা আসছে। মার্তণ্ড যেদিকে আঙুল তুলে দেখালেন সেদিকে তাকিয়ে মানববাবু বিস্মিত হয়ে গেলেন। সত্যি ধ্বংসস্তূপের আড়াল থেকে প্রবল বর্ষণের মধ্যে আত্মপ্রকাশ করছে এক ছায়া মূর্তি, নারী মূর্তি। মানববাবু তাকিয়ে রইলেন তার দিকে। সেই নারী মূর্তি এসে দাঁড়ালো কড়ির ছকটা যেখানে আঁকা আছে, মানববাবু এতক্ষণ মার্তণ্ডর সঙ্গে যেখানে বসে খেলছিলেন ঠিক সেই স্থানে। মার্তণ্ড তাকে দেখে বলে উঠলেন, তুমি এসেছো সে তো তারা? আমি কত জন্ম ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি। আমি জানতাম কর্ণসুবর্ণর এই কড়ি তোমাকে আবার এখানে ফিরিয়ে আনবে। এই বলে কড়ির ঘরটা নিয়ে মার্তণ্ড কাশ্যপ এগোতে লাগলেন তার দিকে। আর সেই নারী মূর্তি তার একটা হাত প্রসারিত করল সামনের দিকে, হয়তোবা কড়ির ঘরটা ফিরিয়ে নেবার জন্যই। উপর্যুপরি বিদ্যুৎ চমকে মানববাবু স্পষ্ট দেখতে পেলেন সেই অতি সুন্দর যৌবনবতী নারীকে। মাথার চুল তার চূড়ো করে বাঁধা, গলায় 7 নড়ি হার, বাহুতে বাজুবন্ধ, পায়ে মল, বক্ষ থেকে হাঁটু পর্যন্ত জড়ানো শুভ্র বস্ত্র, ঠিক যেন সুদূর অতীত থেকে আসা কোনো অপ্সরা। তার সিক্ত বক্ষের ভিতর থেকে প্রস্ফুটিত হয়ে আছে সুডৌল স্তন, নাভিকুণ্ড, কদলীকাণ্ডের মতো মসৃণ উরু বেয়ে নামছে বৃষ্টির বাড়ি। যৌনতার প্রতিমূর্তি এক নারী। মার্তণ্ড গিয়ে দাঁড়ালো সেই সুন্দরীর সামনে। মুহুর্মুহু কান ফাটানো বাজের গর্জন চারপাশে। এই আলোকিত হয়ে উঠছে চারদিক। পরমুহূর্তেই নিশ্ছিদ্র অন্ধকার নেমে আসছে। তারই মাঝে মুখোমুখি দাঁড়িয়ে আছে মূর্তি দুটো, যেন এই মিলনের জন্যই তারা 1000 বছর ধরে প্রতীক্ষায় ছিল। প্রবল বর্ষণ আর বিদ্যুৎ চমকের মধ্যে শেষ পর্যন্ত পরস্পরকে আলিঙ্গন করল মূর্তি দুটো। কয়েক মুহূর্ত সেভাবেই দাঁড়িয়ে রইল তারা, যেন প্রস্তরীভূত যুগল মূর্তি। জল নামছে তাদের শরীর বেয়ে। কিন্তু এরপরই হঠাৎ মার্তণ্ড যেন চিৎকার করে বললেন, ওই দেখো, মনে হয় কুক্কুর তার সঙ্গীদের নিয়ে আমাদের ধরতে আসছে। সে তো তারা, আমাদের পালাতে হবে। মানববাবু এবার খেয়াল করলেন ব্যাপারটা। অন্ধকার মাঠ পেরিয়ে বিন্দু বিন্দু আলো সত্যিই যেন ধেয়ে আসছে শ্বেততারার প্রাসাদের দিকে। হতভম্ব হয়ে গেলেন মানববাবু। সত্যিই কি তবে বহু শতাব্দী ঘুমিয়ে থাকার পর জেগে উঠেছে আধারে ঘেরা এই কর্ণসুবর্ণ? সত্যি কি ওই আলোকবিন্দুগুলো রাজা সেনের বাহিনী? ধরতে আসছে মার্তণ্ড আর শ্বেততারাকে? ক্রমশ এগিয়ে আসছে আলোকবিন্দুগুলো। প্রবল এক আতঙ্ক যেন পেয়ে বসল মানববাবুকে। আর এরপরই একটা অদ্ভুত ঘটনা ঘটল। আকাশ থেকে একটা নীল আলোক শিখা নেমে এলো সেই যুগল মূর্তির ওপর।
তাদেরকে আবৃত করে সেই আলোকস্তম্ভ পাক খেতে শুরু করল। সেই আলোকস্তম্ভর মধ্যে হারিয়ে গেলেন মার্তণ্ড আর শ্বেততারা। আর তারপরই সেই আলোকস্তম্ভ যেন তাদের দুজনকে নিয়ে হারিয়ে গেল মাটির গভীরে। বাজের প্রচণ্ড গর্জনে থরথর করে কেঁপে উঠল মানববাবুর পায়ের তলার মাটি, চারপাশে ছড়িয়ে থাকা প্রাচীন ধ্বংসস্তূপ। কিন্তু আলোক বিন্দুগুলো তখনও এগিয়ে আসছে। অতীতের অন্ধকার থেকে উঠে আসা ওই হিংস্র বাহিনী কি মার্তণ্ড আর শ্বেততারাকে না পেয়ে ছেড়ে দেবে মানববাবুকে? আতঙ্কিত মানববাবু প্রবল বৃষ্টির মধ্যে হোঁচট খেতে খেতে ছুটলেন দেওয়াল ঘেরা মাথায় ত্রিপলের ছাউনি দেওয়া ঘরের মতো তার থাকার জায়গাটাতে। মানববাবু অবশেষে ঢুকে পড়লেন সেখানে। তেলের বাতিটা তখনও জ্বলছে। আলোটা যেন মৃদু ভরসা দিল মানববাবুকে। কিন্তু বাইরে থেকে অস্পষ্ট কোলাহল ভেসে এলো মানববাবুর কানে। এসে পড়েছে তারা। 12 লোকগুলো এসে পড়ল মানববাবুর ঘরের সামনে। 15 লোক। বাইরে একটু থমকে দাঁড়াবার পর 2-3 জন প্রবেশ করল মানববাবুর ঘরে। মানববাবু ক্যাম্প খাটে বসে তার মুখমণ্ডলে আতঙ্কের ছাপ লক্ষ্য করে একজন বলল, ভয় পাবেন না স্যার, আমরা একজনকে খুঁজতে এসেছি। মানববাবু কথাটা শুনে ভালো করে তাকালেন লোকগুলোর দিকে। না, তারা কেউ সেই প্রাচীন কর্ণসুবর্ণর অন্ধকার জগতের বাসিন্দা নয়, স্থানীয় গ্রামবাসী। যে লোকটা কথা বলল তাকেও চিনতে পারলেন মানববাবু। লোকটাকে একবার তিনি এখানে মাটি খোঁড়ার কাজ দিয়েছিলেন। লোকগুলোর হাতে টর্চ আছে, তবে এই টর্চের আলোগুলোকেই এগিয়ে আসতে দেখেছিলেন তিনি। ব্যাপারটা বুঝতে পেরে মৃদু ধাতস্থ হয়ে তিনি জানতে চাইলেন, কাকে খুঁজতে এসেছো তোমরা? লোকটা জবাব দিল, মাঝবয়সী একজন লোক স্যার, মাথায় টিকি, গলাতে পইতে আছে, আমাদের গ্রামের স্কুলের সংস্কৃত পণ্ডিত মশাই, নাম মধুসূদন বিদ্যা বিনোদ। কথাটা শুনে মানববাবু বললেন, হ্যাঁ, এমন একজন এসেছিলেন বটে, কিন্তু তিনি তো তার নাম বললেন মার্তণ্ড কাশ্যপ। মানববাবুর কথা শুনে একজন গ্রামবাসী বলল, এখানে এসেছিলেন? আমরা তবে ঠিকই অনুমান করেছিলাম, পণ্ডিত মশাইয়ের মাথাটা একদম গেছে। হ্যাঁ, এখন তিনি ওই নামেই নিজের পরিচয় দেন, মার্তণ্ড কাশ্যপ। মানববাবু জানতে চাইলেন, ভদ্রলোক কি অসুস্থ? লোকটা বলল, অসুস্থ মানে মাথার গণ্ডগোল। ওনার সম্ভবত আত্মীয় স্বজন কেউ নেই। বছর 5 আগে এসে কাজ নিয়েছিলেন গ্রামের স্কুলে। নিরীহ লোক, বিকেলবেলা বেড়াতে বেড়াতে মাঝে মাঝে চলে আসতেন এখানে। কিন্তু একদিন হঠাৎই কেন জানি মাথাটা বিগড়ে গেল তার। তিনি বলতে লাগলেন তার নাম নাকি মার্তণ্ড কাশ্যপ, তিনি নাকি 1000 বছর আগে কর্ণসুবর্ণতে এসেছিলেন, এখানে নাকি একটা প্রাসাদ ছিল যেখানে তিনি থাকতেন, এসব নানা কথা। মাঝে মাঝেই তিনি চলে আসতেন এখানে, আর কিছুতেই বাড়ি ফিরতে চাইতেন না। ডাক্তার দেখিয়েও ওনার মাথা ঠিক হলো না। পাগলামি বেশি বাড়লে ওকে আমরা ঘরে আটকে রাখি কোনো বিপদ হবে বলে। কদিন ধরেই ওর মাথাটা আবারও বড্ড বেশি খারাপ যাচ্ছে। আজ সকাল থেকেই পণ্ডিত মশাই চিৎকার করছিলেন, কড়ি পাওয়া গেছে, কড়ি পাওয়া গেছে, আমাকে প্রাসাদে যেতে হবে, এই বলে। তাই তাকে ঘরে আটকে রেখেছিলাম। কিন্তু সন্ধ্যা নামার পর কিভাবে যেন বাইরে বেরিয়ে গিয়েছিলেন দরজা খুলে। ওর কেউ নেই, নিরীহ ভদ্র মানুষ। গ্রামের সবাই পণ্ডিত মশাইকে ভালোবাসে, তাই এই বর্ষা মাথায় নিয়েও তাকে খুঁজতে বেরিয়েছি। মানববাবু লোকটার কথা শুনে বেশ আশ্চর্য হয়ে গেলেন। একটানা কথাগুলো বলে লোকটা জানতে চাইল, পণ্ডিত মশাই এখন কোথায় জানেন? মানববাবু একটু চুপ করে থেকে জবাব দিলেন, একটু আগে পর্যন্ত তিনি বাইরে আমার সঙ্গে কথা বলছিলেন, তারপর হঠাৎ কোথায় হারিয়ে গেলেন তা বুঝতে পারলাম না। মানববাবু বুঝে উঠতে পারলেন না তিনি যা দেখেছেন তা লোকগুলোকে বলা ঠিক হবে কিনা। হয়তো যে দৃশ্য তিনি দেখেছেন পুরোটাই তার কল্পনা। গ্রামের লোকদের কথাগুলো বললে তাকেও তারা পাগল ভাবতে পারে। হয়তো তাকে গল্প শুনিয়ে কড়ির ঘট নিয়ে কোথাও উধাও হয়ে গেছেন খ্যাপাটে লোকটা। মানববাবুর কথা শুনে একজন লোক তার সঙ্গীদের উদ্দেশ্যে বলল, চল তবে খুঁজি তাকে, আশেপাশেই কোথাও তিনি আছেন মনে হয়।
তার কথায় অপর একজন বলল, চল বাইরে গিয়ে দাঁড়াই, তবে যা বৃষ্টি হচ্ছে আর বাজ পড়ছে তাতে ভোরের আলো না ফুটলে এই সাপখোপের আড্ডায় আর তাকে খোঁজা যাবে না। পণ্ডিত মশাইয়ের কোনো বিপদ না হলেই বাঁচি। ঘর ছেড়ে বেরিয়ে ভোরের আলো ফোটার অপেক্ষাতে রইল তারা। মানববাবু চুপ করে বসে রইলেন। তার মাথার ভিতর কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। তিনি যা দেখেছেন তা চোখের ভুলও হয়ে থাকতে পারে, কিন্তু তিনি যে কড়ি খুঁজে পেয়েছেন তা মধুসূদন বিদ্যাবিনোদ জানলেন কিভাবে? রাত কেটে গেল। পাখির ডাকে ভোরের আলো ফুটল একসময়। আলো ফোটার বেশ কিছু সময় পর বাইরে বেরিয়ে এলেন মানববাবু। সকালের আলো তখন ছড়িয়ে পড়েছে কর্ণ সুবর্ণর প্রাচীন ধ্বংসস্তূপের ওপর। লোকগুলো তার আনাচে কানাচে খোঁজা শুরু করেছে তাদের পণ্ডিত মশাইকে। মানববাবু ধীর পায়ে গিয়ে দাঁড়ালেন ঠিক সেই জায়গাতে যেখানে ছকটা আঁকা আছে। বৃষ্টিতে ধুয়ে সকালের সূর্য কিরণে ছকটা আরো বেশি স্পষ্ট। মানববাবু দেখলেন ছকটার গায়েই মাটির ওপর লম্বাটে একটা পোড়া দাগ। মেঝের ওপর বাজি পোড়ালে যেমন দাগ হয় তেমন একটা দাগ, আর মাটিও অনেকটা ফেটে গেছে। গত রাতে এখানে সত্যি বাজ পড়েছিল। আকাশ থেকে নেমে আসা ওই নীল আলোক শিখা তবে মিথ্যা ছিল না। আর এরপরই মানববাবু আরও একটা জিনিস খেয়াল করলেন। সম্ভবত বাজের প্রচণ্ড অভিঘাতেই মাটিতে আঁকা ছকটা চারদিকে বেশ কিছুটা জায়গা নিয়ে যেন একটু ওপর দিকে উঠে এসেছে। ব্যাপারটা দেখেই মানববাবু কয়েকজন লোককে ডাকলেন। তিনি যা অনুমান করেছিলেন তা সত্যি। পোড়া মাটির তৈরি বেশ বড় একটা টালি বসানো ছিল মাটিতে, যার ঠিক মাঝখানে আঁকা আছে কড়ির জুয়ার ছকটা। ধরাধরি করে সেই টালিটা সরাতেই 1000 বছর পর সূর্যালোক প্রবেশ করল সেই প্রাচীন সুড়ঙ্গে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোক নিয়ে মানববাবু প্রবেশ করলেন সেই সুড়ঙ্গে। দেখেই বোঝা যায় বেশ লম্বা সুড়ঙ্গ ছিল সেটা, কিন্তু কিছুটা এগিয়েই মাটি ধসে বন্ধ হয়ে গেছে সুড়ঙ্গ। ভাগীরথী নদী এখন এই জায়গা থেকে অনেকটা দূরে সরে গেলেও এই বন্ধ সুড়ঙ্গের মুখের দিকেই ভাগীরথীর অবস্থান। মানববাবুদের পায়ের নিচের কাদামাটি 1000 বছর পর আজ পাথরের রূপ নিয়েছে। মাথার ওপর থেকে বজ্রপাতের ফলে ফাটল বেয়ে আলো ঢুকছে ভিতরে। মানববাবু দেখতে পেলেন কিছুটা তফাতে সুড়ঙ্গের মধ্যে পড়ে আছে পণ্ডিত মশাইয়ের দেহ। তিনি এখানে ঢুকলেন কিভাবে? লোকজন সমেত মানববাবু গিয়ে দাঁড়ালেন সেই মরদেহের সামনে। না, সে দেহে বাজ পড়ে পুড়ে যাবার কোনো চিহ্ন নেই। মানববাবুর দিকেই যেন চোখ খুলে তাকিয়ে আছেন মধুসূদন বিদ্যাবিনোদ নামের কোনো গ্রাম্য সংস্কৃত শিক্ষক, অথবা কোনো এক জন্মের শ্বেততারার জুয়ার আড্ডার ব্রাহ্মণ মার্তণ্ড কাশ্যপ। ঠোঁটের কোণে তার যেন একটা আবছা হাসি লেগে আছে, পরিতৃপ্তি অথবা কৌতুকের হাসি। কড়ির ঘরটা সেখানে না থাকলেও দেহটার চারপাশে ছড়িয়ে আছে অনেক রৌপ্য মুদ্রা। কুক্কুটের দেওয়া সেই 100 রৌপ্য মুদ্রা। আর এরপর আরও একটা জিনিস চোখে পড়ল মানববাবুর। ছাদের ফাটল বেয়ে একটা আলোক রেখা লম্বালম্বিভাবে সুড়ঙ্গের মেঝেতে এসে পড়েছে। সেই আলোতেই মানববাবু দেখতে পেলেন সেখানে মেঝের ওপর জেগে আছে ছোট আকৃতির প্রস্তরীভূত পায়ের ছাপ। সে ছাপগুলো এগিয়েছে সুড়ঙ্গ যেদিকে ধসে পড়েছে সেদিকে। শ্বেততারার পায়ের ছাপ। 1000 বছর পর তার কড়ির টানে ফিরে এসে কাশ্যপকে তৃপ্ত করে শ্বেততারা হয়তো আবার তার কড়ি নিয়ে এ পথেই ফিরে গেছে মাটির গভীরে সেই প্রাচীন কর্ণ সুবর্ণতে। গল্প শেষ, খেলাও শেষ। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হব। গল্প ভালো লাগলে জানিয়ে যাবেন কমেন্ট করে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।